লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো? এটা দাও আমাকে। কি দেব? আমি একটা কাজে এসেছিলাম। সরো, আমায় যেতে দাও। দাঁড়াও। যাবে তো বটেই, নিশ্চয়ই যাবে। তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি ওই ঘরের আলমারিটা কেন খুলেছিলে মামা? মানে আমাকে এইসব প্রশ্ন করা তুমি কি? হ্যাঁ শোনো, আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না, আর তোমাকে তো নয়। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি কেন আমাকে কৈফিয়ত দিতে যাবে? কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে চাই, ওই আলমারিতে এই লালকুঠির দলিল ছিল, যেটা এখন তোমার হাতে। এই দলিলটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, শুধু সেইটুকুই আমি জানতে চাইছি। দলিলটা আমার প্রয়োজন, তাই নিয়েছি। আর কিছু? প্রয়োজনটা ঠিক কি আমাকে একটু বলবে? হ্যাঁ, সে তো বলবোই, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তুমি একটা কথা বলো তো। ওই আলমারিতে যে দলিলটা আছে সেটা তুমি কি করে জানলে অনামিকা? আমিও তো সেটা বলতে বাধ্য নই মামা। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মনি, আমি আসলে তোকেই দেখতে এসেছিলাম। তোর শরীরটা খারাপ, ঘুমাচ্ছিলি বলে ডিস্টার্ব করিনি। হ্যাঁ আন্টি, তুমি ঘরে চলো না, তুমি একটু রেস্ট নাও, ঘুমোবে। এসব এসব নিয়ে একদম চিন্তা করবে না, চলো ঘুমো। জায়গার জিনিসটা জায়গায় ফেরত রেখে এসো। আমি এই লালকুঠির বউ। লালকুঠির উপর যে নজর দেবে, হাত দেবে, তার হাত কিন্তু আমি স্কুলের প্রজেক্ট কেমন হলো দাদু ভাই? ভালো, খুব ভালো হয়েছে। এক্সকারশনে নিশ্চয়ই খুব মজা হয়েছে। খুব। তুমি এই যে একটা মাস বাড়িতে ছিলে না, না বাড়িটা একেবারে অন্ধকার হয়েছিল। অন্ধকার হয়েছিল কেন? পাওয়ার কাট ছিল বুঝি? না না, এই অন্ধকারের সঙ্গে পাওয়ার কাটের কোনো যোগাযোগ নেই। আসলে আমরা সবাই তোমাকে খুব মিস করছি। এটা তুমি কি আঁকছো দেখি একবার। এটা তো লালকুঠি। তুমি কি করে জানলে লালকুঠি লাল ছিল? তুমি তো লালকুঠি সবসময় সাদা দেখেছো। আমি তো অনেক দিন থেকে জানি এটা, আমাকে তো জেঠিমণি বলেছে। প্রথমে বাড়িটার রং লাল ছিল, তারপরে রেনোভেট করে বাড়িটার রং সাদা করা হয়েছিল। এ বাড়ির পরের মালিক যারা, তারাই করেছিল। তোমার জেঠিমণি বলেছে? ও, তাহলে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর কারো কাছে শুনেছে? না না, যখন আমার জেঠিমণি হয়নি তখনই বলেছে। মানে জেঠিমণি তারও আগে বলেছে তোমায়? হ্যাঁ, তখন জেঠিমণি ঘোষ ছিল। কি? হ্যালো, তাহলে কি করতে চাইছো তুমি? দেখো, আমাদের হাতে সময় বেশি নেই। কোনোভাবে যদি ওরা কিছু টের পায়, সাবধান হয়ে যাবে, বুঝতে পারছো তো? সুপ্রিয়া দস্তিদার যদি সত্যি সত্যি দোষী হয় তাহলে তো আমরা জানি না সেটা, এখনো তো কিছু জানা যায়নি। আমি শিওরলি কি করে বলবো? না, আমি আর পারছি না, কে দোষী কে দোষী না, এই দ্বন্দ্বে আমি আর পারছি না। জাস্ট দেখো, আমরা না জেনে তো কাউকে কিছু করতে পারবো না। এটা তো নিরপরাধকে শাস্তি দেওয়া তো আরো বড় অপরাধ। কি করবে তাহলে? এই ধামাকাই তো না, বোম মেরে দিলে হয় না? চুপ করো তো তুমি। আরে শোনো, আমার কথা শোনো। সুপ্রিয়া দস্তিদারকে চেপে ধরলেই না, ও সব গলগল করে বলে দেবে। না, এভাবে তাড়াহুড়ো করে কিছু হবে না। আগে আমাকে নিশ্চিত হতে হবে যে
উনি আসল দোষী কিনা। আমি এভাবে কাউকে শুধু শুধু তো হার্ট করতে পারবো না। বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এখন কি করবে, কিভাবে এগোবে ভেবেছো কিছু? চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমার মাথায় একটা প্ল্যান এসছে, কিন্তু তার জন্য আমার একজনকে দরকার। কাকে? কাকে দরকার তোমার? দিদিভাইকে। কি কি করবে বলো তো তুমি? একটা নাটক করতে হবে সুপ্রিয়া দস্তিদারের সামনে, যেটার প্রোটাগনিস্ট হিসেবে দিদিভাই পারফর্ম করবে। তো দিদিভাই যে কন্ডিশনে আছে এখন, দিদিভাই কি পারবে করতে? দেখো, আমারও তাই মনে হচ্ছে। শেলি এখনো সম্পূর্ণ সুস্থ নয়, যিনি ও এত বড় দায়িত্ব নিতে পারবে না এখন। আমি নিশ্চিত পারলে দিদিভাই পারবে একমাত্র। আমি স্ক্রিপ্টটা লিখে ফেলছি, তারপরে দিদিভাইকে একটু ট্রেনিং দিতে হবে। আর তার জন্য আমার না কিছু জিনিস দরকার। কি কি লাগবে বলো? ওখানে একটা ডায়েরি আর পেন আছে, ওটা নিয়ে এসো। একটা লিস্ট করতে হবে। যেটা যেটা বলছি সেটা লিখবে। একটা ব্যাস, ডান। কিন্তু আমাদের খুব কেয়ারফুলি চলতে হবে। আমি বিক্রমকে কোনোভাবে বিব্রত করতে চাই না। তুমি খুব ভালো ভেবেছো। এবার যদি সবকিছু ঠিকঠাক হয় না, আমার মন বলছে দুধ আর জল আলাদা হবেই, দেখে নিও। দাদু ভাই আয়। বাবা, এতদিন পরে ঠাম্মির কথা মনে পড়লো। কেন মনে পড়তে পারে না? না, মনে পড়তে পারে, কিন্তু অনেক দিন পরে মনে পড়লো। কি হয়েছে দাদু ভাই? এত অস্থির অস্থির লাগছে কেন? কি হয়েছে? হ্যাঁ ও দাদু ভাই? কিছু না, ওই তুমি কি করে বুঝলে? ওটাই তো আমার কাজ। যখন যার মন খারাপ হয় আমি ঠিক বুঝে যাই। বল না দাদু ভাই, কি হয়েছে আমাকে বল। আমি না বিশ্বাস করতে পারছি না আমার মা এত বড় একটা অপরাধের সাথে জড়িত থাকতে পারে। 12 বছর আগে কি হয়েছিল লালকুঠিতে আমাকে বলো না। আমি তো ওই সময় ছিলাম না। কারা কারা জড়িত ছিল এই ঘটনার সঙ্গে, কারা মূল দায়ী, প্লিজ তুমি আমাকে বলো। দাদু ভাই, মনের ভেতরে যখন ঝড় ওঠে তখন সেই ঝড়কে থামিয়ে দিতে হয়। সেটা ভুলে যাওয়াই ভালো। কি লাভ বলো দাদু ভাই নিজেকে কষ্ট দিয়ে? শান্ত হও দাদু ভাই, শান্ত হও। এরকম করো না ঠাম্মি, সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যিটা না জানতে পারলে আমার মন শান্ত হবে কি করে বলো? এই প্রশ্নটা আমার মনের মধ্যে তো দাপাদাপি করবে। জেনে বুঝে কষ্ট পেতে চাস তুই? তুমি আমাকে সত্যি থেকে বাঁচাতে চাইছো ঠাম্মি? কি হবে বলো? আমি যদি আজ সত্যি থেকে এড়িয়েও যাই, তাহলে কি সত্যিটা মুছে যাবে? ও তো আমাকে চিরকাল ধাওয়া করবে, এই নিষ্ঠুর সত্যিটা। তার থেকে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছি যে আমি সত্যের মুখোমুখি হব। তুমি বলো আমাকে ঠাম্মি। আমি বেশ বুঝতে পারছি দাদু ভাই, তুই যেমন ভাবে উতলা হয়ে আছিস। তুই যতক্ষণ না উত্তর পাবি থামবি না। ঠিক আছে, আমি বলবো তোকে, বলবো। শোন তবে, তোর বাবা বিভূতি আমার বড় ছেলে। আমি ওকে মানুষ করেছিলাম, বড় করেছিলাম। ও কিন্তু এত খারাপ ছিল না, ও খুব ভালো ছিল। তারপর একদিন তোর মা সুপ্রিয়ার সাথে ওর বিয়ে হলো।
বিয়ে হবার পর থেকে আস্তে আস্তে তোর বাবা বদলাতে শুরু করলো। তার কারণ সুপ্রিয়ার বড় বড় স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, লোভ, এইসব সার্থক করার জন্য আমার ছেলেটাও কেমন যেন আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো। হ্যাঁ, তারও বিচার বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলতে থাকলো। যতদিন যায় তোর মা তোর বাবাকে নিজের মতন করে চালনা করা শুরু করলো। খুব স্বাভাবিকভাবেই বিভূতিও বেপরোয়া হয়ে উঠল। সহজে বড় হওয়ার উপায় খুঁজতে থাকলো। সুপ্রিয়ার নজর ছিল দত্তদের বাড়ির উপর। দত্তদের যা আছে সুপ্রিয়া তাই চাই। ভালো সম্পর্ক দেখিয়ে সে অলকানন্দার জিনিসপত্র নিতে থাকে। অলকানন্দা শাড়ি, গয়না, সম্পত্তি সব ভালো সম্পর্ক দেখিয়ে একটু একটু করে নিজে হাতিয়ে নেবার তাল করে এবং নিতে থাকে। এইভাবেই ধীরে ধীরে ব্যাপারটা একটা বড় আকার নিতে শুরু করে। এমন একটা অবস্থা দাঁড়ালো যে সুপ্রিয়া যেন ওদের কাছ থেকে ওদের সৌভাগ্যটাও কেড়ে নিতে চায়। তোর মা যেন শুভ বোধ বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলেছে। আমার ছেলেটাও কোনটা ঠিক কোনটা বেঠিক সব কিছু তেমন হারিয়ে ফেলতো। বিচার করার আর কোনো ক্ষমতাই থাকলো না ওর। মনে পড়ছে দিদি ভাই, মা তোকে নাচ শেখাতো, তুই কি ভালো নাচতিস। একটু মনে করার চেষ্টা কর দিদি ভাই। মা, হ্যাঁ মা নাচ শেখাতো আমায়, মাই তো শেখাতো। মা খুব সুন্দর করে নাচ শেখাতো। তুই একবার চেষ্টা কর। কি হলো দিদি ভাই? মনে কর মনে কর। অনামিকা, তুমি যা যা বলেছিলে আনতে সব নিয়ে এসেছি। এই নাচের ড্রেস, ঘুঘুরটা দাও। Thank you, Ginny. Thank you so much. এবার আমাকে স্ক্রিপ্টটা দাও। দিদি ভাই, এবার আমি যেগুলো বলবো তুই সেগুলো রিপিট করবি। এত বড় বিশ্বাসঘাতক তুমি? এত বড় বিশ্বাসঘাতক? একটু জোরে বলো মা, একটু জোরে বলো। এত বড় বিশ্বাসঘাতক, এত বড় প্রতারক তোমরা, ঠিক আছে? আমরা তোমাদের কি দিইনি? আমরা তোমাদের কি দিইনি? সম্মান, অর্থ, বন্ধুত্ব। সম্মান, অর্থ, বন্ধুত্ব, তারপর তার বিনিময়ে তোমরা আমাদের এই ফিরিয়ে দিলে। তার বিনিময়ে তোমরা আমাদের এই ফিরিয়ে দিলে। টুন আছে গো এখানে। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি ওকে। আসলে সর্দি ভাই, আমি একটু বেরোবো।
তোমরা কি করছিলে গো এখানে? আমরা কিছু না, আমরা এমনি কথা বলছিলাম। ছোটি ভাই নিশ্চয়ই কিছু একটা করছিল, আমাকে দেখে সব লুকিয়ে ফেললো। ও মনে হয় ভুলেই গেছে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। এখন মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছে। আমি জানি মহুয়া তুমি কি ভাবছো, কিন্তু কি করব বলো, আমি যে তোমায় মিথ্যে বলতে পারবো না, আর সত্যিটা বলারও তো সময় এখনো আসেনি। মহুয়া তুমি বেরোবে বলছিলে না? হ্যাঁ। মহুয়াকে এখন লালকুঠিতে রাখা যাবে না, ওকে আর বিশ্বকে একটা ট্রিপে পাঠাতে হবে। আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওদের জন্য। এমনিতেও ওদের তো অ্যানিভার্সারি, আমি ভেবেছি ওদের দুজনকে একটা ভালো ট্রিপে পাঠাবো। এটাই হবে ওদের গিফট। তারপর 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 আর কি, লোভের কবলে পড়লে তার তো আর নিস্তার থাকে না। সুপ্রিয়া এত বেশি লোভী হয়ে গেল যে ও দত্তদের বাড়ির সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করলো। ওদের বাড়ির মতন সবকিছু করতে চাইলো, সবকিছু, টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি সবকিছু ও নিজের করতে চাইলো। তারপর দত্তদের বাড়ির মেয়ে বৈশালী যখন বিদেশে পড়তে গেল, ও কিন্তু তোকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু তখন পারেনি। না পারলেও পরে কিন্তু সেই স্বপ্ন সে সফল করেছিল। অসৎ উপায়ে স্বপ্ন সত্যি করে কি কোনো লাভ আছে? আমি জানি না ঠাম্মি। ওই যে বললাম, ক্ষমতা, খ্যাতি আর অর্থের লোভ একবার যে এই পাক চক্রে জড়িয়ে পড়ে, তার কোনটা ঠিক কোনটা ভুল সব কিছু গুলিয়ে যায়। ছোট ছোট সুখ আনন্দ এসবের পরোয়াই করে না তারা। যাই হোক, দত্তদের বাড়ির বড় মেয়ে বৈশালী বিদেশ থেকে ফিরে আসার পরে তোর মা খুব কায়দা করে সূর্যের সঙ্গে বিয়েটা দিয়ে দিল। তারপর সেই পথ ধরে ধীরে ধীরে এই লালকুঠিতে চলে আসে। আমি জানতাম সেদিন থেকেই এই ফল কোনোদিনও ভালো হবে না। আমি অনেক বারণ করেছিলাম, জানিস দাদু ভাই, অনেক। আমার একটা কথা ওরা শোনেনি। তারপর আমি বেশি কথা বললে আমাকে কথা বলতে দিত না, হ্যাঁ আমাকে সরিয়ে দিত। সব সময় আমার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতো। তুমি রেস্ট নাও ঠাম্মি, আমি যাই। সুপ্রিয়া, রাজা রানীর পোশাক রাজা রানীকে পরলেই মানায়। সেনাপতি আর তার স্ত্রী আর যাই হোক, রাজা রানী হতে পারে না। কে কে কে
সুকানন্দা! না না না, অসম্ভব, অসম্ভব। তুমি কি করে এলে এখানে? তুমি কি করে এলে এখানে?